প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনব্যাপী যে সংগ্রাম ছিল সেটি হচ্ছে মানুষের জন্যে। গণমানুষের বাইরে তিনি কিছুই ভাবতেন না। মানুষের মুক্তি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশেষ করে বাঙালি জাতির একটা মুক্তি, সেই মুক্তিটি কেমন মুক্তি হবে? তিনি চেয়েছিলেন যে তার সার্বভৌমত্ব থাকবে, তার নিজস্ব ভাষা থাকবে, তার অর্থনৈতিক অধিকার থাকবে, তার সামাজিক এবং রাজনৈতিক অধিকার থাকবে এবং বিশ্বের বুকে একটি জাতি, উন্নত জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, তার নিজস্ব সংস্কৃতির পরিচয় থাকবে। নজরুল সব কিছু ভাবতেন এবং সেগুলো নিয়ে তার ধাপে ধাপে তার লেখা আছে, তার প্রবন্ধ, তার গান, তার কবিতা, তার শিশুতোষ রচনা, তার নাটক, সব কিছুর মধ্যে তার এই চিন্তাটি ছিল। এই চিন্তাকে যদি আমরা রাজনৈতিক চিন্তা বলি সেটাও কিন্তু ভুল হবে না। নজরুল সরাসরি রাজনীতিতে যুক্ত তেমন দীর্ঘদিন ধরে থাকেননি, কিন্তু তিনি নিজেও একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং নজরুল রাজনৈতিক সচেতন কবি ছিলেন বলেই ভারতবর্ষে নজরুলকে বারবার কারাগারে যেতে হয়েছে, বারবার তাকে নির্যাতিত হতে হয়েছে এবং বারবার তাকে এইসব মানুষের অধিকার অর্জনের জন্যে নিজেকে সমর্পণ করতে হয়েছে জনগণের কাছে, প্রকৃতির কাছে, ভালোবাসার কাছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন শিল্পী এবং আলোচক। আমাদের সঙ্গে আলোচক আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক। আমাদের কি বলবো, যে খালেক ভাইকে পেলেই খুব আনন্দ পাই যে তিনি কখনো কোনো নিজের আত্মপরিচয় ভাবে দেন না, কিন্তু নজরুলকে সামনে আনার জন্য তার যে সংগ্রাম, বিশেষ করে তার যে সংগঠন বাঁশুরি, সেই বাঁশুরির যে অবদান সেটি আমরা এখন দেখতে পাই দিনে দিনে মানুষের কাছে উজ্জ্বল হয়ে উঠছে। ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, তাকে আমি ধন্যবাদ জানাই, আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই। ছন্দা চক্রবর্তী, আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আর যে দুজন আজকে বাজাবেন সজীব কিবোর্ডে এবং তবলায় অপূর্ব। আমি একটু খালেক ভাইয়ের কাছে প্রথমে যাই, যে আমরা সবাই জানি যে নজরুল কবি, নজরুল সংগ্রামী, নজরুল বিদ্রোহী, অনেক তকমা, কিন্তু রাজনীতিক নজরুল এইরকম আলাদা করে কিন্তু কেউ ভাবেন না। নজরুল যে একজন অনেক বড় রাজনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষের মুক্তির জন্যে তার রাজনৈতিক চিন্তা যে কত বড় কাজ করেছিল সেটি নিয়ে কিন্তু গবেষণা খুবই কম হয়েছে। কথা অবশ্যই ঠিক। নজরুল একজন রাজনীতিবিদ ছিলেন এবং রাজনীতির মানুষ ছিলেন। তিনি অত্যন্ত ছোটোবেলা থেকেই রাজনীতি সচেতন। আমি যদি এ প্রসঙ্গে বলি যে এই ক্ষুদিরামের যখন ফাঁসি হয় তখন নজরুলের বয়স 9 বছরের মতো, এবং তখন ক্ষুদিরামের এই ফাঁসির ঘটনা তার স্কুলে যখন গেল, নজরুল নিজেও উদ্বেলিত হয়েছিলেন ওই ক্ষুদিরামের ফাঁসিতে। তার পরবর্তীকালে আমরা যখন দেখি যে নজরুলের বয়স যখন 15-16 বছর, তখন স্কুলে যখন পড়তেন, তখন ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য তিনি নানা রকম চিন্তা ভাবনা করতেন। তার একটা চিন্তা হলো যে তিনি অন্যদের মতো ইনিয়ে বিনিয়ে অনুরোধ করে দেশের স্বাধীনতা আসবে, এটা তিনি কোনোদিনই বিশ্বাস করতেন না। এবং ওই সময়, যে সময়ের কথা আমি বলছি, যে 15-16 সালের দিকে, 1915-16 সালের দিকে তিনি যখন স্কুলে পড়তেন, তিনি অস্ত্র শিক্ষাও নিয়েছিলেন। এই কারণে যে তিনি বিশ্বাস করতেন এই ব্রিটিশদের বিরুদ্ধে যদি আমরা সশস্ত্র সংগ্রাম করতে না পারি তাহলে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানো যাবে না। তিনি বলছেন না, তোরা এই দেশ ছাড়বি কিনা বল, না মারের চোটে হাড় করিব জল। একদম সত্য কথা। এবং পরবর্তীকালে তিনি যে ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিলেন, বেঙ্গল রেজিমেন্টে, এর পিছনেও কারণ ছিল যে তিনি ব্রিটিশদের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করবেন, ডিসিপ্লিন শিক্ষা করবেন, সেই শিক্ষাটা এদেশের মানুষের তরুণদের মধ্যে ছড়িয়ে দিবেন, যারা পরবর্তীকালে এই ব্রিটিশদের বিরুদ্ধেই সংগ্রাম করবে। নজরুল যখন ফিরে আসলেন করাচি থেকে, আর্মি থেকে যখন আবার সাধারণ মানুষ হয়ে গেলেন সেই 1920 সালে, তখন কলকাতায় থাকা শুরু করলেন। তখন কলকাতা অসহযোগ আন্দোলনের জন্য উত্তাল। সেই উত্তাল সময়ে কবি সেই আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করছেন, তার বাইরে কখনোই ছিলেন না। তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা তখন, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এটা আরো পরে, ওই সময় কমরেড মুজাফফর আহমদ তো তার আজীবনের সাথী। কিন্তু ওই শুরুটা হয়েছিল নজরুলের কমরেড মুজাফফর আহমেদ, প্লাস তার চেয়েও মনে হয় নজরুলের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে
সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, এবং চিত্তরঞ্জন দাস নজরুলকে এমনই প্রভাবিত করছেন যে তাকে নিয়ে তিনি চিত্ত নামা যে কাব্যগ্রন্থটি রচনা করেন, সেখানে অনেকগুলো কবিতাতি লেখেন এবং কবি শোকে মুহ্যমান হয়েছিলেন দেশবন্ধুর মৃত্যুতে। আমরা দেখি 21 সাল যখন অসহযোগ আন্দোলন চলছে, নজরুলের যে অগ্নিবীণার যে কাব্যগ্রন্থটা প্রথম বেরোয়, তার মধ্যে তার অনেকগুলো কবিতাই দেশের স্বাধীনতার জন্য, অনেকগুলো কবিতায় মানুষকে উজ্জীবিত করার জন্য, বিদ্রোহী কবিতা তো আছেই, সেটা সেই সমাজে অত্যন্ত প্রভাব ফেলছিল। তারপরে নজরুল তার লেখার জন্য, লেখাটা অবশ্যই রাজনৈতিক লেখা, আনন্দময়ীর আগমনে, এটা সাধারণ কোনো লেখা না, এটা একটা রাজনৈতিক সচেতন লেখা, মানুষকে উজ্জীবিত করার জন্যই লেখা। এবং যে কবিতার জন্য ব্রিটিশরা তো তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেনই, সেই সাথে এদেশের কিছু মানুষও ক্ষুব্ধ ছিলেন। তিনি কিন্তু ওখানে রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথের কথাও আছে যে রবির কিরণ ছড়িয়ে পড়ে দেশ হতে আর দেশান্তরে, কিন্তু সে কর পশ্লনামা অন্ধকার আর বন্ধ করে। এটা কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন এই বিষয়ে। একটু যারা ওভাবে নিবে একটু তো হবেই। তারপরে সেই সময়কার যে কংগ্রেসের নরমপন্থী রাজনৈতিক নেতারা ছিলেন, তারাও ক্ষুব্ধ হয়েছে। এবং আপনি নিশ্চয় জানেন যে গান্ধীবাদিতা, মানে গান্ধীর যে শান্তি আন্দোলন, সেটা কি নজরুল ততটা পছন্দ করতেন তার না, সাপোর্টে ছিলেন না কখনো, একদমই না। কিন্তু বিরোধিতা করেননি। নজরুল জানতেন, বিশ্বাস করতেন যে সব মানুষ যদি একসাথে না চলে তাহলে দেশের স্বাধীনতা আসবে না, ব্রিটিশদের তাড়ানো যাবে না। গান্ধীর যে চিন্তা সেটিও কাজে লাগবে, এজন্য কাজে লাগিয়েছেন এবং চেষ্টা করেছেন। তিনি চরকা নিয়ে গানও লিখেছেন। এটা অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমরা যখন দেখি বা চিন্তা করি, নজরুল অত্যন্ত ডেমোক্রেটিক একজন মানুষ ছিলেন। তখন এই সমস্ত প্রশ্নগুলোরই উত্তর চলে আসে। একই সাথে বিপ্লববাদ, একই সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সাথে আবার গান্ধীবাদী চিন্তা, সবগুলো কোথায়। চরকা কাটার গান নামে কবিতাও আছে, আমরা পরে আবার আসছি আপনার কাছে। সন্ধ্যা চক্রবর্তী, কোন গানটি শুনবো? আমি যে গানটি গাইছি এটি হারামুনি অনুষ্ঠানের গান, মানে লুপ্ত রাগগুলোর পুনরুদ্ধারমূলক যে অনুষ্ঠানটি উনি করেছিলেন 1940-এর। এটা সম্ভবত 14তম অধিবেশনের গান ছিল, নভরচিকা রাগের উপর। খুবই জনপ্রিয় গান, বুলবুলি নীরব নার্গিস বনে, এটা গাইছি। বুলবুলি
ছাড়ে চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে ছড়াবো না গোলাপে ছড়াবো না গোলাপে ছড়াবো না গোলাপে বিলাপ শোনে বুলবুলিনীরা নারগিস বনে ছড়াবো না গোলাপে বিলাপ শোনে বুলবুলিনীরা নারগিস বনে ছড়াবো না গোলাপে বিলাপ শোনে বুলবুলিনীরা নারগিস বনে। দুর্দান্ত, অসাধারণ গানটি যতবার শুনি ততবার হৃদয় ভেঙে যায়। ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, আপনি জানেন যে নজরুল একটা নিজেই রাজনৈতিক দল খুলেছিলেন, তার নাম ছিল শ্রমিক প্রজা স্বরাজ পার্টি। এটা কতদিন ছিল? এটা এটা তৈরি হয় 1925 সালে। তারপরের কয়েক বছর এটা ছিল, কিন্তু নজরুল এই পার্টিকে কেন্দ্র করে একটা পত্রিকাও বের করেন, সেটার নাম ছিল লাঙল পত্রিকা। পট্টিরে চাষি জগৎবাসী ধরকুশে ধরকষে লাঙল। এখানে নজরুলের এ সময়ে কথা না বললেই নয়, কারণ এখন চলছে সাম্যবাদী কবিতা গ্রন্থের 100 বছর। এই ডিসেম্বরে 1925 সালে নজরুল এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেন এবং এই কবিতার প্রথম দিকে এই কবিতাগুলো সবগুলোই লাঙল পত্রিকাতে প্রকাশিত হয় বিশেষ সংখ্যায়। এবং এই কবিতাগুলো প্রতিটা কবিতা রাজনীতি সচেতন, এবং এই কবিতাগুলো নজরুলের জন্য একটা বিশেষ জিনিস। আমার মনে হয় যে পৃথিবীতে খুব কম কবি এই জাতীয় কবিতা লিখেছেন। নজরুল যে কথাগুলো এই সাম্যবাদী কবিতার মধ্যে বলেছেন, এবং এখানে কবির একটা নতুন দর্শন পাই, যে দর্শন আগের দিনে নজরুলের মধ্যেও হয়তো ওইভাবে বলিষ্ঠ আকারে ছিল না, যেটা সমাজ চেতনায় সমস্ত মানুষের মধ্যে সাম্য আনার কথা নজরুল এখানে বলেছেন। ওই সময় কমিউনিস্ট পার্টি তৈরি হয়নি, তৈরি হওয়ার পথে চিন্তা ভাবনা হচ্ছে। নজরুলও তার সাথেও যুক্ত ছিলেন, কিন্তু নজরুল কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না কখনো। কারণ নজরুল কমিউনিস্ট পার্টির যে একটা মৌলিক চিন্তা, প্রলেতারিয়াতের একনায়কত্ব, উনি সেটা বিশ্বাস করতেন। ওটা বিশ্বাস করতেন উনি না। সব মানুষের অধিকারে বিশ্বাস সব মানুষের অধিকার, সব মানুষের স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন, যে 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 কারণে তিনি অন্য সবার চেয়ে একটু আলাদা। আমরা দেখি যে নজরুল যখন এই এবং পার্টি তিনি মানে আপনার কমিউনিজমের মধ্যে তো ধর্মের প্রতি তাদের অবিশ্বাস, নজরুল তো ধর্ম প্রতি তার যথেষ্ট বিশ্বাস, এবং স্বধর্ম এবং অন্যের ধর্ম, সব ধর্মের প্রতি, সেটা মানব কল্যাণমুখী যত সব চিন্তা, নজরুল সব কিছুর পক্ষে। এবং যে চিন্তাগুলো মানবের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, নজরুল তার সব কিছুর বিরুদ্ধে। আমরা এই সাম্যবাদী কবিতার মধ্যে আরও কিছু জিনিস পাই যেগুলো নিয়ে কমিউনিস্টরা সাধারণত ভাবেননি কখনো, যেমন পাপ, যেমন ঈশ্বর। কেউ কেউ হয়তো অস্বীকার করেছেন, কিন্তু ওইভাবে ভাবেননি, কিংবা ভাবেননি যে এই বারাঙ্গনাদের নিয়ে কেউ ভাবেননি। তার অনেকে ভাবছেন হয়তো, এবং ডাকাতদের নিয়ে পর্যন্ত, ডাকাত, চোর ডাকাত, এটা কেন চোর ডাকাত হলো, হ্যাঁ, সমাজকে দায়ী করছে এটাই। এবং ঘটনা তো আসলে তাই। মানুষ তো জন্মগতভাবে চোর হয় না, মানুষ জন্মগতভাবে ডাকাত, সমাজ তাকে ওইদিকে নিয়ে যায়, সমাজ তাকে ওইদিকে নিয়ে যায়। এবং নজরুল মানুষকে ঘৃণা করার কথা কখনো বলেননি, চোরকে ডাকাতকেও না, কিন্তু চৌর্য বৃত্তিকে নজরুল অপছন্দ করেছেন। পাপকে নজরুলের কাছে পাপটা অন্য জিনিস ছিল। আমরা যেভাবে পাপ বলি সেইভাবে নজরুল পাপকে বিবেচনা করেন। সম্পদ আত্মসাৎ, অন্যের প্রতি ক্ষতি করা, মানে সেই সব মানুষকে তিনি পাপিষ্ঠ বলেই মনে করতেন। তিনি কিন্তু একটা কাজও করেছেন। তিনি অন্যদের মধ্যে শুধু থিওরি না, তিনি ওই সময় একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন। শ্রমিক যারা দিনের বেলায় পড়তে পারে না, কাজ করতে, তাদের জন্য একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন।
দুঃখজনকভাবে ওই বিদ্যালয়টা বেশি দিন টিকেনি, কারণ অর্থের অভাব। অর্থাভাবে ওই স্কুলটা বেশি দিন টিকেনি। আমার মনে হয় আমার কথা যারা শুনছেন একটু তাদের প্রতি বিশেষভাবে একটু অনুরোধ করছি, আপনাদের যদি সুযোগ থাকে আপনারা এরকম স্কুল স্থাপন করার চেষ্টা করেন, যেটা নজরুলের একটা আদর্শ ছিল। আমরা নিজেরাও করতে পারি নজরুল নৈশ বিদ্যালয়। হ্যাঁ, এটা তো হতেই পারে। এবং সেটা দিয়ে মানুষকে শিক্ষিত করা, শুধু বিদ্যালয় মানে সরে সরে শেখা না। বিদ্যালয় মানে যেখানে মানুষ সব ধরনের জ্ঞান লাভ করবে, যেখানে মানুষ উন্নত চিন্তা চেতনার মানুষ হবে, যেখানে মানুষ নিজেকে স্কিলড, এটা মুক্ত চিন্তার মানুষ হিসাবে গড়ে উঠবে, স্বাধীন চিত্ততা তাদের থাকবে, দেশকে ভালোবাসবে। একটা মুক্ত স্বাধীন দেশে তারা একটা অন্যরকম নতুন ধরনের আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করবে। সেটা ছিল নজরুলের চিন্তা। সব মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, মানুষের বাক স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই তো নজরুল, তাই এটাই নজরুল। অনেক ধন্যবাদ আপনাকে খালেক ভাই। আমি যাব সন্ধ্যা চক্রবর্তীর কাছে। কোন গানটি শুনবো? এখন যে গানটি গাইতে চাচ্ছি কাজী নজরুল ইসলামের আধুনিক পর্যায়ের গান, কিন্তু আধুনিক পর্যায়ের গানটাকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, যে প্রেম এবং বিরহ। এই গানটি বিরহের একটি গান। আর কাজী নজরুল ইসলামের মানে স্নেহধন্য কমল দাশগুপ্ত, ওনার গাওয়া এবং ওনারই সুর করা। আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। শূন্য হৃদয়ে আজো, আজো নিরাশায় আকাশে করি বিলাপ। চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। শত জনমে অপূর্ণ সাধ লই, আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হই। শত জনমে অপূর্ণ সাধ লই, আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হই। জোছনা হইয়া ঝরে গো আমার, জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ তাপ। চাঁদ নহি অভিশাপ। আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। কলঙ্ক হয়ে বুকে দোলে মোর
এই গানটিও খুব অপূর্ব, অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ ছন্দা চক্রবর্তী আপনাকে। আজকে আমাদের এই আয়োজনে ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, ছন্দা চক্রবর্তী, আমাদের সজীব এবং অপূর্ব, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা আমাদের নজরুলকে সবসময় এই অনুষ্ঠানের ভেতর দিয়ে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই, নতুন আলোচনার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে নজরুল ভক্তরা এসে তাদের হৃদয়ের কথাগুলো শুনতে পারে। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানের সঙ্গে আপনারা থাকবেন, নজরুলকে ভালোবাসবেন, এই প্রত্যাশা শেষ করছি। অনেক ধন্যবাদ।